আমি, আপনি বা আমরা সকলেই সকালবেলা ঘুম থেকে উঠি হয় বাবা-মার ডাকে আর না হলে অ্যালার্মে আর না হয় বাসার বাইরের কোনো একটা শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। কিন্তু পৃথিবীর এমন একটা দেশ বা এমন একটা জাতি আছে যাদের ঘুম ভাঙে মিসাইলের শব্দে বা বোমের শব্দে বা মুহুর্মুহু গুলির শব্দে যাদের ঘুম ভেঙে যায়। এটা এমন একটা এরিয়া যে এরিয়ার মানুষজনের ভিতর 55 পিপলস এর ভিতর একজন মানুষ নির্যাতনের শিকার হয়ে মারা গেছে। হ্যাঁ, আমি ফিলিস্তিনিদের কথা বলতেছি, প্যালেস্টাইনের কথা বলতেছি বা আমি স্পেসিফিক্যালি বলতে গেলে আমি গাজার কথা বলতেছি। চলেন আজ জানার চেষ্টা করি ইতিহাসের সবথেকে জঘন্যতম নির্যাতনের শিকার হওয়া ফিলিস্তিনিদের ইতিহাস নিয়ে। ইসরায়েলের নৃশংস আগ্রাসনে আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গেল 24। আবারও গাজায় ইসরায়েলি আগ্রাসন। গাজায় শিশু নিধনের মিশনে মত্ত দখলদার ইসরায়েল। শিশুদের জন্য যেন জাহান্নাম গাজা উপত্যকা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি এমডি আরমান হোসাইন। ফিলিস্তিনিদের ইতিহাস একদম গোড় থেকে জানতে হলে আপনার যেতে হবে এখন থেকে প্রায় 100 বছর পিছনে সেই প্রথম বিশ্বযুদ্ধের সময়। কারণ ওই সময় ইউরোপ থেকে পালিয়ে আসা ইহুদিরা তৎকালীন অটোমান সাম্রাজ্যের অধীনে থাকা প্যালেস্টাইন অঞ্চলে বসবাস শুরু করে। কিন্তু সর্বপ্রথম এই প্রবলেমটা তৈরি করা হচ্ছে ব্রিটেন, যারা বেলফোর চুক্তি প্রদান করে এই সময়টাতে। এবং বেলফোর চুক্তিটা হচ্ছে ওই সময় প্যালেস্টাইনে থাকা ইহুদিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার একটা চুক্তি। এবং এই চুক্তির মাধ্যমে তারা প্রকাশ্যে প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটা আলাদা রাষ্ট্র গঠনের জন্য একটা ঘোষণা দিয়ে থাকে। এদিকে 1917 সালের 31শে অক্টোবর ব্রিটিশদের কাছে যখন অটোমান এম্পায়ার এই এলাকাটা হারায়, তখন এই এলাকা থেকে 1400 বছরের ইসলামিক শাসনামলের অবসান ঘটে। এবং ওই সময় যারা ইহুদি ছিল তাদের জনসংখ্যা ছিল প্যালেস্টাইনের টোটাল যে জনসংখ্যা তার অনলি 6%। এবং তারা খুবই অল্প একটা জায়গা নিয়ে প্যালেস্টাইনের একটা এরিয়াতে বসবাস করা শুরু করে ওই সময়। এইদিকে ইউরোপ থেকে পালিয়ে আসা ইহুদিরা তারা প্যালেস্টাইনে ব্যাপক হারে অভিবাসন শুরু করে দেয় এবং এদের জনসংখ্যা ব্যাপক হারে বাড়তে থাকে। জাস্ট 1918 সাল থেকে 1947 সাল পর্যন্ত জাস্ট 29 বছরে এদের জনসংখ্যা 6% থেকে টোটাল জনসংখ্যার 33%-এ চলে আসে। এবং এই জনসংখ্যা নিয়ে তৎকালীন সময়ে থাকা ফিলিস্তিনিরা উদ্বিগ্ন হয়ে পড়ে এবং যার কারণে 1936 সাল থেকে 1939 সাল পর্যন্ত তৎকালীন ফিলিস্তিনে বিদ্রোহ দেখা দেয়। এইদিকে ইহুদিরা বহির্বিশ্বে প্রচারণা শুরু করে দেয় তারা আলাদা রাষ্ট্র গঠনের জন্য। আর অন্যদিকে যে সকল ইহুদিরা ওই সময় সশস্ত্র পন্থায় ছিল তারা নিরস্ত্র ওই সময়কার ফিলিস্তিনদের উপর আক্রমণ শুরু করে। এবং এই আক্রমণ এতটা তীব্র ছিল যে জাস্ট কয়েক মাসের ভিতরে 7 লক্ষ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর ছাড়া করে ফেলে। এবং এই নির্বাসনকে তৎকালীন সময় বলা হয় নাকবা। ইহুদিদের এই নৃশংসতা, এই নির্যাতন জাতিসংঘের কাছে গেলে 1947 সালে 181 ধারা বা 81 রুলসের মতে পুরো প্যালেস্টাইনকে 2টা রাষ্ট্রের ভিত্তিতে বিভক্ত করা হয়। ফার্স্ট অফ অল দেওয়া হয় আরব রাষ্ট্র, যেটা হবে 45%, আর একটা দেওয়া হচ্ছে ইহুদিদের জন্য 55% ল্যান্ড নিয়ে। আর এইখানে জেরুজালেমকে আলাদা একটা স্বাধীন এরিয়া হিসেবে রাখা হয় তৎকালীন সময়টাতে। ঠিক এইভাবে 1947 সালে একটা সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ইসরায়েল দেশ প্রতিষ্ঠিত হয় এবং তারা ঠিক দেশ প্রতিষ্ঠার 2 বছরের মাঝখানে আবার তার আক্রমণ এবং হত্যাযজ্ঞ এবং মিসাইল বোমা এটা শুরু করে দেয়। এবং যার কারণে ঠিক 2 বছরের মাঝে 1947 থেকে 1949-এর মাঝে এই 2 বছরের টোটাল ইসরায়েলের ল্যান্ড এরিয়া বেড়ে দাঁড়ায় 55 থেকে 78%। সো জাস্ট 2 বছরে তারা পুরো প্যালেস্টাইনের 100% থেকে 78% নিজেদের আয়ত্তে নিয়ে আসে এবং 22% ওই সময় ফিলিস্তিনিদের আন্ডারে থাকে। জেরুজালেমটাকে দেশ গঠনের সময় আলাদা একটা ল্যান্ড এরিয়া হিসেবে রাখা হয়। কিন্তু 1947 সালে ইহুদিরা আবার এই জেরুজালেম আক্রমণ করে এবং তারা আক্রমণ করে পুরো জেরুজালেমটাকে 2টা অংশে ভাগ করে। একটা হচ্ছে পূর্ব জেরুজালেম, একটা হচ্ছে পশ্চিম জেরুজালেম। পশ্চিম যে জেরুজালেমটা ছিল এটা ছিল হচ্ছে ইহুদিদের আন্ডারে, আর পূর্ব জেরুজালেম যেটা এটা ছিল হচ্ছে ফিলিস্তিনিদের আন্ডারে। আর এই পূর্ব জেরুজালেমের যে পুরাতন শহরটা আছে এটা হচ্ছে 3টা ধর্মের মানুষের জন্য পবিত্র স্থান। একটা হচ্ছে মুসলিম, খ্রিস্টান আর একটা হচ্ছে ইহুদি। মুসলিমদের জন্য এখানে আল আকসা মসজিদ আছে, যেটাকে আমরা মসজিদুল হারাম নামে চিনি, আর ইহুদিরা এটাকে টেম্পল অফ মাউন্ট নামে বলে থাকে। সুতরাং যে পূর্ব জেরুজালেমটা ছিল, যেহেতু এটা 3 ধর্মের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, তাই ইহুদিরা এরা কোনোভাবেই এই জায়গাটাকে ছাড়তে চায় না এবং এই এরিয়াটাকে 1980 সালে নিজেদের অধীনস্থ হিসেবে তারা নিজেরা ঘোষণা দেয়। এবং এখানে যা ফিলিস্তিনিরা ছিল তারা তাদের ফিউচার যে তারা যে রাষ্ট্র গঠন করবে, এখনও তারা রাষ্ট্র গঠন করেনি, যখন রাষ্ট্র গঠন করবে তারা মনে করে এই জায়গাটাকে তারা তাদের রাজধানী হিসেবে ঘোষণা করবে। তো এই জায়গাটা 2টা অংশের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তৎকালীন সময়টাতে। 2টা জাতির এই সম্পর্কের টানাপোড়েন কন্টিনিউয়াসলি
কন্টিনিউয়াসলি বছরকে বছর চলতে থাকে এবং তার 13 বছর 1980 থেকে 1993 সালের দিকে এসে তৎকালীন ফিলিস্তিনি নেতা আরাফাত এবং তৎকালীন ইসরায়েলি প্রাইম মিনিস্টার রাবিন তারা ওসলো চুক্তি স্বাক্ষরিত করে। এবং ওই সময়টাতে যত ফিলিস্তিনিরা ছিল তারা দুইটা অংশে থাকতো, একটা হচ্ছে গাজা অঞ্চলে আর একটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক অঞ্চলে। এবং এই ওসলো চুক্তিটা হচ্ছে এই যে ওয়েস্ট ব্যাংক অঞ্চল বা বড় যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে 3টা ভাগে বিভক্ত করবে। একটা হচ্ছে এরিয়া এ, এরিয়া বি এবং এরিয়া সি। এবং এই 3টা অঞ্চলের ভিতরে এরিয়া যে এ এটা থাকবে হচ্ছে ফিলিস্তিনিদের আন্ডারে, আর এরিয়া যে বি এটা থাকবে হচ্ছে দুইজনের আন্ডারে। এখানে ইসরায়েলেরাও থাকবে প্লাস এখানে প্যালেস্টাইনদের আন্ডারেও এটা থাকবে। এবং এরিয়া সি যেটা হচ্ছে লার্জ এরিয়া, লাইক এটা হচ্ছে 60% টোটাল ওয়েস্ট ব্যাংকের, এবং এই এরিয়াটা থাকবে হচ্ছে তৎকালীন সময় ইসরায়েলিদের আন্ডারে। ইহুদিরা এই ওসলো চুক্তিটাকেও বেশি দিন মানেনি। তারা ইললিগ্যাল ওয়েতে ওয়েস্ট ব্যাংক এবং পূর্ব জেরুজালেম যেখানে আগে ফিলিস্তিনিরা বসবাস করতো সেইখানে ইসরায়েলি মানুষদের বসবাসের জন্য ব্যবস্থা করে দেয়। এবং ওইখানে যে সকল প্যালেস্টাইনি পিপল বা ফিলিস্তিনিরা থাকতো তাদেরকে বিভিন্ন অংশে ভাগ করে তাদের পুরো চারপাশে দেওয়াল তুলে দেওয়া হয়, ওয়াল করে দেওয়া হয়, যার কারণে প্রত্যেক ফিলিস্তিনিরা তারা বিভিন্ন ছোট ছোট অংশে বিভক্ত হয়ে পড়ে এবং তাদের ভিতর চলাচলটা এটাকে সীমিত করে দেওয়া হয়। এবং প্রত্যেকটা পয়েন্টে টোটাল ওয়েস্ট ব্যাংকে 140টা সহ টোটাল প্যালেস্টাইন এরিয়াতে 700টি চেক পয়েন্ট করা হয়। এবং এই সকল চেক পয়েন্টটাতে প্রত্যেক দিন 70,000 প্যালেস্টাইনিকে পার করতে হয়। কিন্তু জাতিসংঘের মতো এখানে যে 2 নেশনস ডিভাইডেশন একটা রুলস ছিল, যে এখানে আরব নেশনস থাকবে আর হচ্ছে ইহুদির জন্য একটা রাষ্ট্র থাকবে, 2 নেশনস থাকবে একসাথে, এটার বড় অন্তরা হিসেবে দাঁড়া করা হচ্ছে এই ওয়ালগুলো। এই ওয়ালগুলোর কারণে এখানে ফিলিস্তিনিরা খুব ছোট ছোট অংশে মানে আলাদা হয়ে পড়ে এবং এইটার মাঝে মাঝে থাকে হচ্ছে ইহুদিরা, যার কারণে এটা আলাদা একটা যে নেশন এটা তৈরি করার কোনো ওয়েই হচ্ছে না বা কোনোভাবে এটা সম্ভবই হয় না, কারণ এটা কোনো প্রপার একটা কান্ট্রি না যে আপনি টোটালি একটা ল্যান্ড এরিয়া পাচ্ছেন যেখানে শুধু ফিলিস্তিনিরা বসবাস করে। এখানে কিছু জায়গায় ফিলিস্তিনি থাকে, কিছু জায়গায় আবার ইহুদিরা, আবার ফিলিস্তিনিরা, আবার ইহুদিরা। এটা এমন একটা অবস্থা করে ফেলছে যেন এখানে আর রাষ্ট্র গঠন হওয়ার সম্ভাবনাই না থাকে। এদিকে 2007 সালে যখন হামাস ক্ষমতায় আসে তখন গাজার উপরে ইসরায়েলিরা অবরোধ শুরু করে দেয় এবং এই অবরোধটা বর্তমান সময় পর্যন্ত চলমান। এই অবরোধটা এমন তীব্র ছিল যে এখানে খাওয়া, বিদ্যুৎ চাহিদা, জ্বালানি চাহিদা সকল কিছু বন্ধ করে দেওয়া হয়, যার কারণে ওই সময়টাতে 1200 ফিলিস্তিনি তারা মারা যায় শুধুমাত্র গাজাতেই। গাজার অবস্থা কতটা খারাপ সেটা কিছু স্ট্যাটিক্স দেখলে পারে বোঝা যায়। গাজা বর্তমানে প্রচণ্ড লেভেলে ঘনবসতিপূর্ণ, কারণ এখানে প্রতি বর্গ কিলোমিটারে 6301 পিপল বসবাস করে এবং এইখানে 45% আনএমপ্লয়মেন্ট রেট। ওয়ার্ল্ডের সবথেকে বেশি আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে শুধুমাত্র গাজা অঞ্চলে। বাংলাদেশে যেখানে আনএমপ্লয়মেন্ট রেট 4.2% এবং এইটার কারণে অনেকে কথা বলে আনএমপ্লয়মেন্ট রেট নিয়ে, কিন্তু এইখানে 45% আনএমপ্লয়মেন্ট রেট, মানে বাংলাদেশ থেকে মোর দ্যান 10 টাইমস বেশি। এবং এইখানে 64% পিপল খাদ্যাভাবে ভোগে, মানে 100 জন মানুষের ভিতরে 64 জন মানুষই তারা খাদ্যের চাহিদা পুরোপুরি পূরণ করতে পারে না। তাহলে জাস্ট ইমাজিন করতে পারেন যে গাজা অঞ্চলে বসবাসকারী ফিলিস্তিনিরা তারা কতটা অন্ধকারের ভিতরে দিন যাপন করতেছে। গাজায় যখন এই হারে ধ্বংসযজ্ঞ, হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, নারী নির্যাতন সকল কিছু হচ্ছে, তখন বিশ্বের যে টপ লেভেলের নেতা বা ইন্টারন্যাশনাল পলিটিক্স যেখানে পুরোপুরি নীরব। আপনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেখেন, এইখানে ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে সে এখানে নীরব, সে কোনো কথা বলবে না, এই বিষয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এই ফিলিস্তিনিদের উপর যত আক্রমণ, এই ইসরায়েলদের দ্বারা আক্রমণ, তার অনেকাংশে দায়ভার ইউএসকে নিতেই হবে, কারণ এখানে পুরোটা অর্থ না হলেও অনেকাংশে অর্থায়ন আসে হচ্ছে ইউএস থেকে। এবং শুধু অর্থায়ন না, এদের যুদ্ধে ব্যবহৃত যত সরঞ্জাম আছে, ফাইটার জেট আছে বা মিসাইল আছে, সব কিছু ইউএস প্রোভাইড করে থাকে। তো এইখানে তারা একদিক থেকে মানুষ হত্যা করতেছে, আর একদিক থেকে নিজেকে শান্ত বা নিজে এই বিষয়ে যে আমরা নাই এটা আমার বহির্বিশ্বকে বোঝাইতে চাইতেছে। অন্যদিকে আমাদের অর্গানাইজেশন অফ দ্য ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এর আন্ডারে যে 57 কান্ট্রিজ আছে, এরা কোনো অ্যাটেম্পটই নিচ্ছে না। হ্যাঁ, সামটাইমস ইরান কিছু একটা বলে বা কিছু একটা করার চেষ্টা করে, কিন্তু পুরোটাই ইউজলেস বা কোনো কিছু হয় না তাদের দ্বারা, জাস্ট মুখে হয়তো বা সামটাইমস কিছু কিছু বলার চেষ্টা করে। আর বাকি যে কান্ট্রিগুলো আছে এরা তো বলার কাছে পর্যন্ত যায় না। একদিকে আমাদের একটা মুসলিম কান্ট্রির দেশ একদম ধ্বংস হয়ে যাচ্ছে, তারা দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে মার খাচ্ছে এবং নির্যাতনের শিকার হয়ে আসতেছে, কিন্তু আমরা দেখা ছাড়া কোনো কিছুই করতে পারি না। আমার মনে হয় এই এলাকার জন্য শুধুমাত্র ধর্মের দিক থেকে না, অ্যাজ এ
হিউম্যান বিং বা মনুষ্যত্ববোধ থেকে এই বিষয়গুলোর একটা সলিউশন বের করা দরকার। কারণ যেখানে নারী, শিশু বা যুবক কেউই এখানে সেফ না। যে কোনো সময় এখানে বোমা বর্ষণ বা এখানে মিসাইল বর্ষণ হতে পারে বা এনি টাইম যা তা হয়ে যেতে পারে, বা আপনি যে আজকে বেঁচে আছেন কালকে বাঁচবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। প্রতিনিয়ত এইখানে আক্রমণ বা এখানে নির্যাতন হয়েই যাচ্ছে। তো অ্যাজ এ হিউম্যান বিং সকল দেশের মানুষের উচিত যে এই অ্যাটেম্পটাকে আরও আগায় নিয়ে গিয়ে এই প্রবলেমটাকে সলিউশনের পথে নিয়ে যাওয়া। টু নেশন কান্ট্রি, হ্যাঁ টু নেশন করে দেন, এখানে একটা কান্ট্রি থাকবে, এখানে কান্ট্রি থাকবে, তার নিজেদের কান্ট্রিকে নিজেরা হ্যান্ডেল করবে, দ্যাটস এনাফ ফর আস। এটা বিশ্বের জন্য শান্তি। এদিকে বাংলাদেশ একটা ছোট কান্ট্রি, এদের না কোনো নিউক্লিয়ার পাওয়ার আছে বা ইন্টারন্যাশনাল অত পাওয়ার আছে যে কোনো কিছু করে ফেলতে পারে। আমাদের একটাই হয়তো করতে পারবো, হয়তো বা দোয়া করতে পারবো, তাদের জন্য সাপোর্ট দিতে পারবো বা তাদের খাবার চিকিৎসা এইসব হয়তো বা সরবরাহ করতে পারবো। আর হ্যাঁ, আমরা মেনলি যেটা পারবো সেটা হচ্ছে আমরা তাদের জন্য বেশি করে দোয়া করতে পারবো। এই সকল যে ধ্বংসযজ্ঞ বাংলাদেশে যেটা হলো কয়েকদিন আগে, যে বাটার যে শোরুম সেখানে মানে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, পুমাতে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এখানে বাটা হচ্ছে মেবি চেক কান্ট্রির একটা প্রোডাক্ট, আর হচ্ছে যে পুমা এটা মেবি জার্মান একটা প্রোডাক্ট। তো এইভাবে না জেনে আবার ধ্বংসযজ্ঞ করা, এটা মনে হয় না কোনো শান্তি বয়ে নিয়ে আসবে। তো আমাদের উচিত আমাদের তাদের জন্য দোয়া করা, আর বহির্বিশ্বে এবং যারা ইন্টারন্যাশনাল পলিটিক্সে যারা থাকে তাদের উচিত যে এই প্রবলেমগুলো অন্তত সলিউশনের একটা পথ বের করা। প্রতিনিয়ত এই মানুষ হত্যা বা বাচ্চা হত্যা বা নারী শিশুদের এইরকম অবস্থায় ফেলে আসা মনে হয় না কোনো শান্তির কারণ হবে। তো আজকে যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করলাম। তো যদি ইনফরমেটিভ লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। তো পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।